আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইনে আজকের এই সরাসরি লাইভে আমি সুমন মিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লাইভে আমরা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আপডেট জানান দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, শুরুতে জানিয়ে রাখি, সিলেট সিটি কর্পোরেশন আইন 2009 এর 29 এবং 30 ধারা অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাগুলোকে ওয়ার্ড ভিত্তিক পুনর্বিন্যাস করা হয়েছে। ওয়ার্ড ভিত্তিক অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক সীমানা নির্ধারণ করা হয়েছে। এখন বর্ধিত এলাকাগুলোকে নিয়ে 28 থেকে 39 নম্বর পর্যন্ত 12টি নতুন সাধারণ ওয়ার্ড গঠন করা হয়েছে। 29 নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে দক্ষিণ সুরমা, ফিরিজপুর, পর্বতপুর, বদিকুনা, আংশিক উম্মুর, কবুল, লাওয়াই, মোহাম্মদপুর, দরাদরপুর গ্রাম। তো আজকে আমাদের অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের পদপ্রার্থী জনাব রেজাউল ইসলাম আমাদের সাথে আছেন। আমরা জানি রেজাউল ইসলাম, আপনি অসম্ভব ব্যস্ততার মধ্যে আপনার সময় অতিবাহিত হচ্ছে, যেহেতু একটি নির্বাচনী সময়। তারপর আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুমন সাহেব, আপনাকেও আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। সিলেটি অনলাইন পেজকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা মূল আলোচনা আসলে চলে যেতে চাই। আপনার পরিচয় জানতে গিয়ে যেটি জানলাম, আপনি শিলাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, পাশাপাশি আপনি সহসাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলার। এরই সাথে আপনি বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে আপনি নিজেকে জড়িয়ে রেখেছেন এবং আপনি দায়িত্বশীলতার ভূমিকা পালন করছেন। হঠাৎ করে আমি যদি আপনাকে বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য এভাবে একটি প্রশ্ন করতে চাই, হঠাৎ এমন কি ভাবনা আপনার মধ্যে উদয় হলো যে আপনি যেহেতু একজন শিক্ষক, আপনি বিভিন্ন দায়িত্বে আছেন, এখন কি এমন ভাবনা আপনার মধ্যে উদয় হলো যে আপনি নির্বাচন করতে নিজেকে উপস্থাপন করলেন? ধন্যবাদ সুমন সাহেব, চমৎকার একটি প্রশ্ন। আসলে সাংবাদিকদের প্রশ্নটা সব থেকে জরুরি আমাদের বিষয়ে জানার জন্য। আপনার এই প্রশ্ন থেকে আমি এটুকুই বলতে চাই যে দেখুন, আমি একজন শিক্ষক। শিক্ষকতা করতে গিয়ে আমি যেটা দেখেছি যে আমাদের শুধুমাত্র শিক্ষাদান করলেই কিন্তু শেষ না। আমি শিক্ষাদান করলাম, আমার যে দায়িত্বটা সেটা হচ্ছে একটা মানুষকে, একটা বাচ্চাকে আমি একজন মানুষ হওয়ার জন্য যে শিক্ষাটা প্রয়োজন সেটা আমি দিলাম। কিন্তু তার পরবর্তীতে যে বিষয়গুলো সব থেকে জরুরি, যে এরপর সে কোন সমাজে যাবে, সে কোথায় বসবাস করবে এবং তার জন্য কি প্ল্যাটফর্ম রেডি করা আছে, সেই বিষয়গুলো আমাকে সবসময় তাড়িত করতো। তো আমি যখন শিক্ষকতা করতাম, আমি দেখতাম যে অনেক ক্ষেত্রে মানুষ সমস্যা জর্জরিত হচ্ছে, বিশেষ করে স্থানীয় যে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে, মানে উনাদের হয়তো না জানার বিষয় হতে পারে, কিংবা উনাদের এই যে অনেক জিনিস আছে না করতে চাওয়া, এই বিষয়গুলোর কারণে মানুষ অনেকটাই বাধাগ্রস্ত হয়ে তাদের অধিকার থেকে। সেই চিন্তা ভাবনা থেকে মূলত আমি আসলে চিন্তা করি যে আমি যদি সুযোগ থাকে যে আমি একটা স্থানীয় নির্বাচন করে আমি একজন প্রতিনিধি হতে পারি, মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, সর্বসাধারণের প্রতিনিধি, তাহলে যেভাবে আমি মানুষের জন্য শিক্ষার ক্ষেত্রে আমি শুধু শিক্ষা দিয়ে যাই সেটা না, আমি একটা বাচ্চাকে মানুষ বানানোর জন্য কাজ করার চেষ্টা করে যাই, যেটা আপনারা যদি খবরের আমার সঙ্গে জানতে পারবেন। তো এই মানুষটা যে সমাজে বাস করবে সেই সমাজের জন্য যদি আমি কিছু করতে পারি, দেখুন আমি সামাজিকতার সাথে জড়িত আমার একদম ছোটবেলা থেকে। তো সেই ইচ্ছা থেকে যে আমি দেখেছি আমার 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 নিজের ছেলে 4 বছর বয়স হয়ে গেছে, তার কিন্তু জন্ম নিবন্ধনটা করতে পারিনি বিভিন্ন বাধার জন্য। আমি আমাদের যেহেতু নবগঠিত ওয়ার্ড, এখানে একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের ওয়ার্ড দেখাশোনার জন্য, কিন্তু ওনাকে গিয়ে পাওয়া যায় না, পেলেও অনেক ধরনের অসহযোগিতা, এগুলো আমাকে আসলে অনেকটাই তিক্ত একটা অভিজ্ঞতা দেয়। সেখান থেকে আমি চিন্তা করি যে আমি যেহেতু শিক্ষক হিসাবে কাজ করতেছি, আমি যদি এই সমাজের জন্য কিছু করতে চাই তাহলে আমাকে একটা দায়িত্ব নিতে হবে। সেই ধারণা থেকেই মূলত আমি চিন্তা করি যে আমি একটা যদি দায়িত্বে আল্লাহ পাক আমাকে সুযোগ দেয়, আমি দায়িত্বে যাব এবং আমি দেখাতে চাই মানুষকে যে মানুষের জন্য কাজ করা যায়। মানুষের জন্য কাজ করতে হলে যে শুধুমাত্র আপনি বড় কিছু হতে হবে সেটা কিছু না। আপনি যদি একজন সাধারণ একজন জনপ্রতিনিধি হন, আপনি অনেক কিছুই মানুষের জন্য করতে পারবেন। তো এটা থেকে আসলে মূলত মানুষের জন্য কিছু করার তাগিদ থেকে আমার এই নির্বাচনে আসা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, যেহেতু এখন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনী একটি ব্যস্ততা, আপনারা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন সবাই একটি অসম্ভব ব্যস্ত সময় পার করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন।
তো আপনি যে এই যে নির্বাচনী যে সময়টা আপনি এখন অতিবাহিত করছেন, আপনি অবশ্যই ভোটারদের খুব কাছ থেকে দেখছেন। ভোটাররা আপনাকে কতটুকু গ্রহণ করেছে বলে আপনি আজকের দিন পর্যন্ত আপনি নিজের সাথে বিশ্বাস বা আস্থা রাখতে পারবেন যে ভোটাররা আপনাকে কতটুকু গ্রহণ করেছে? আচ্ছা, সত্যি যদি বলতে হয় তাহলে আপনি প্রথম দিকে যখন আমি জি, শুরু করি তখন অনেকটাই আমি পিছনে ছিলাম। আপনি ধরতে পারেন আমাদের জি, ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর পদপ্রার্থী আছে। তো জি, সবাই প্রথম দিকে আমাকে একটা কথা বলতেছিল যে, "দেখুন আপনি তো অনেক দেরি করে ফেলেছেন। আপনি যেহেতু জি, আপনি নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনাকে আরো ৬ মাস আগে ১ বছর আগে মানুষের কাছে দৌড়ানোর প্রয়োজন ছিল।" এটা ছিল জি, প্রথম দিকের কথা। আমি যখন নমিনেশন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম তখনকার কথা। তো আমি জি, যখন মানুষের কাছে যাওয়া শুরু করলাম, মানুষের সাথে মেশা শুরু করলাম, মানুষের আ কাছে যাওয়া শুরু করলাম, মানুষ আমার সম্পর্কে জানতে শুরু করলো। এখন যে বিষয়টা হচ্ছে আমি আজকের পর্যন্ত আপনাকে যে আপডেটটা দিতে পারি সেটা হচ্ছে আমি ২-৩ জায়গা থেকে মানুষ আমাকে এই কথাটাই বলেছে যে, "দেখুন আপনার সম্পর্কে আমরা জেনেছি। আ মানুষ যেটা বলতেছে সবথেকে যেটা আমার আমার জীবনের একটি সবথেকে বড় অর্জন আমি যেটাকে মনে করি সেটা হচ্ছে যে, উনারা বলতেছে যে, "আপনি এই ওয়ার্ডে যে কয়জন কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন তাদের মধ্যে আপনি সবথেকে ভালো মানুষ।" আমি মনে করি আজকের দিনে যদি আমি মারা যাই আমার জীবনে কোনো দুঃখ থাকবে না। আমি একটি জিনিসের জন্য অন্তত শান্তি পেয়ে মরবো যে মানুষ আমাকে ভালো মানুষ হিসেবে গ্রহণ করেছে। তারপর আরেকটি জি, বিষয় যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে মানুষই আমাদেরকে বলতেছে যে আপনি যারা এখানে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবার থেকে শিক্ষার যে বিষয়টা যেহেতু আপনারা জানেন আমি এমবিএ করেছি, আমি এমবিএস করেছি ম্যানেজমেন্টে, তারপর আমি বিএড করেছি, এলএলবি করেছি। তো এই বিষয়ে মানুষ বলতেছে যে আমি এখানে আমাদের সবার থেকে আমি শিক্ষার দিক থেকেও আমি এগিয়ে আছি। এজন্য মানুষ আমাকে পছন্দ করতেছে। পাশাপাশি আমার সামাজিক অনেক কর্মকাণ্ড আছে যেটার সাথে আমি জড়িত। জি, আপনারা জানেন আমি বিশেষ করে যে জিনিসটা আমার মানুষকে আকৃষ্ট বেশি করে যে আমি একজন রেগুলার রক্তদাতা। আমি রক্ত সংগ্রহ মানুষকে সহযোগিতা করি রক্তদানের ক্ষেত্রে। বিভিন্ন অন্য মানে কি বলবো? আমি ধরেন এই যে আপনি জানেন একটু আগে আপনি বলছেন দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির পরখান্দি ইউনিয়ন শাখার আমি একজন সাধারণ সম্পাদক। আমি শিক্ষকতার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। আমি রোটারি ক্লাবের সাথে সম্পৃক্ত আছি। আপনি জি, জানেন রোটারি ক্লাব সিলেট রয়্যালস এর আমি আ ইলেক্ট সেক্রেটারি মানে জুলাইয়ের ১ তারিখ থেকে যে ইয়াটি শুরু হবে সেখানে আমি সেক্রেটারির দায়িত্ব পালন করব। এরকম অনেক নামি দামি সংগঠন কিংবা যে আপনি জানেন রোটারি ইন্টারন্যাশনাল হচ্ছে বিশ্বে সমাদৃত একটি জি, জি, সংগঠন। সেটার একটি ক্লাবের আমি সেক্রেটারির দায়িত্ব পালন করব ১ তারিখ থেকে। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা একটু মানুষকে মানে আকৃষ্ট করছে আমার প্রতি। আর মানুষ যেটা বলতেছে যে, আমি মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথা শুনতেছি, মানুষ আমার সাথে কথা বলতে পারতেছে। সবথেকে জি, বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে কিংবা আমি যখন আমাদের যাদের কাছে মানুষ খুব বেশি যায় না, মহিলাদের জি, কথা মানে আমাদের যারা মহিলা আছেন তাদের কথা কেউ শুনতে চায় না। আ তো তাদের কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি, তাদের ওপিনিয়ন নেয়ার চেষ্টা করেছি। তারা কি চান সেটা বুঝতে চেষ্টা করেছি এবং তাদের কথার প্রেক্ষিতে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে বিষয়গুলা মানুষকে আপনি যখন মানুষ আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতেছে, কোনো জিনিস জানতে চাচ্ছে, সলিউশন যে দেওয়ার বিষয়টা আমি যখন চেষ্টা করতেছি পরিষ্কার করার জন্য, উনারা এই বিষয়গুলা থেকে একটু আকৃষ্ট হচ্ছে এবং আমাকে গ্রহণ করতেছে। আজকের দিন পর্যন্ত আমি যেটা বিশ্বাস করি কিংবা আমি যেটা দেখেছি মানুষের চোখে মুখে কিংবা মানুষের চিন্তা চেতনায় যে মানুষের মানুষের মনে ক্লিন ইমেজ এর একজন মানুষ হিসেবে আমাকে মানুষ আ আ গ্রহণ করেছে বলে আমি বিশ্বাস করি। চমৎকার বলেছেন। আপনার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। এখন আমি আসলে আপনার কাছ থেকে একটি অন্য বিষয় জানতে চাই। যদিও আমি জানি না কতটুকু আপনার জন্য এই বিষয়টি স্বচ্ছতা বা সুখকর হবে। আ আমি হয়তো আপনার জন্য অনেকটা বিভ্রান্তি হতে পারে। কিন্তু আমি জানতে চাচ্ছি যেহেতু নির্বাচনী সময় এবং ভোটাররা কিন্তু চায় তারা তাকেই ভোট দিবে যে প্রার্থী বা যিনি নির্বাচিত হবেন তাদের কল্যাণে কাজে আসে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি ধরুন একজন বড় ব্যবসায়ী হঠাৎ করে তার রাজনীতিতে উদয় হলো। ধরুন বিশেষ করে বাংলাদেশের স্থানীয় নির্বাচন, পৌরসভা এগুলোতে আপনি যখন একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি নিজের নাম উপস্থাপন করবেন, তখন দেখা যায় অধিকাংশ প্রার্থী, বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ প্রার্থী তাদের একটি বড়সড় রাজনৈতিক পরিচয় থাকে। অথবা তারা রাজনৈতিক সংগঠনে নিজেকে জড়িয়ে রাখেন। এখন আমি যদি জানতে চাই, আমি আবারও আপনার সাথে আবারও বলছি যে আপনার জন্য এই প্রশ্নটি বিভ্রান্তি হতে পারে। আপনি কি কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত বা আপনার কি কোন রাজনৈতিক পরিচয় আছে? আ সত্যি একটি চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি কিন্তু আমি যে শুধু আপনার কাছ থেকে ১ম পেলাম সেটা না। আমি যখন মাঠে ময়দানে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি তখন এই প্রশ্নগুলো আমার সামনে উদিত হচ্ছে যে আপনি কোন দল সমর্থন করেন কিংবা এক্সকিউজ মি কিংবা আপনি কোন দলের হয়ে কি আমাদের কাছে এসেছেন? এরকম কিছু প্রশ্ন আমার কাছে ছুড়া হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে দেখুন জি, আমি একজন সামাজিক মানুষ। আ আমি কোন জি, দলের
প্রার্থী হিসাবে আমি কিন্তু আসিনি। আর আপনারা জানেন স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী যারা হয়েছেন তারা কিন্তু কোনো দলের জি, মনোনয়ন নিয়ে সরাসরি আসেননি। আপনারা জানেন আমাদের মেয়র জি, পর্যন্ত হচ্ছে যে দলীয় মনোনয়ন থাকে, কাউন্সিলরের কোনো দলীয় মনোনয়ন নেই। সেক্ষেত্রে আমি আপনাকে এটাই বলতে জি, পারি যে যেহেতু কোনো ধরনের দলীয় মনোনয়ন নেই, তাহলে আমি কোনো দলের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আসিনি। আমি সবথেকে যে জিনিসটা আমার কাছে যেটা বিশ্বাস করি, আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি, আমার জন্মস্থান হচ্ছে লাউয়াই। তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে দলাদলপুর, তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে পিরিজপুর, তার পার্শ্ববর্তী এলাকা হচ্ছে বদিকুনা। এই জায়গাগুলোতে আমরা বড় হয়েছি। আমি আমার জীবনের প্রায় ৪০ জি, টি বছর এখানে অতিবাহিত করেছি। এখানে মাটি ও মানুষের সাথে আমার যে সম্পর্ক কিংবা আমি এখানে যে বড় হওয়া যে প্রতি ধুলোর সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি। তো জি, আমি আসলে কোন দলীয় পরিচয় নিয়ে এখানে আসিনি। আমি এসেছি মানুষের জন্য। সর্বসাধারণের একজন প্রতিনিধি হিসাবে, মানুষের একজন কর্মী হিসাবে কাজ করার জন্য, মানুষের জীবনের চাহিদাগুলোকে আমি একটু ইজি করে দেওয়ার জন্য আমি আসলে এখানে প্রার্থিতা হয়েছি বলে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য পরিষ্কার। আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন প্রতিদ্বন্দ্বী, পাশাপাশি আপনার যারা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও কিন্তু বিশ্বাস করেন তারাও নির্বাচিত হবেন। সাধারণ ভোটাররা কেন আপনাকে নির্বাচিত করতে হবে বলে আপনি বিশ্বাস করেন? আ ধন্যবাদ। আপনি কি সুন্দর আমার একটি প্রশ্নটি প্রশ্ন। আসলে হ্যাঁ, বুঝতে পেরেছি যে আপনি জানতে চাচ্ছেন যে কেন আমাকেই নির্বাচন করবে? মানুষ কিংবা নির্বাচিত করতে যাবে মানুষ। আমি কি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি? আহ, দুঃখিত দর্শক, হয়তো আমাদের আজকের অতিথির নেটওয়ার্কের দিক দিয়ে সামান্য ত্রুটি থাকতে পারে। আপনার জনাব রেজাউল ইসলাম আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, আপনার বক্তব্য আ যদি বলতেন। আচ্ছা। আপনি কি তো প্রশ্নটি বুঝেছেন আমাকে নাকি আমি কেন আবারও জি, প্রশ্নটি জি। করব? না, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি যে আমাকে কেনই নির্বাচন করবে? অন্যদের থেকে জি, বেছে নিয়ে কেন আমাকে ওকে, নির্বাচন করবে সেটি। তো আপনি দেখবেন যে আমার সবথেকে যে জিনিসটি মানুষের জি, মানে মানুষের মনে জায়গা করে নিয়েছে আমার যে বিষয়টি সেটি হচ্ছে ইশতেহার। আমার নির্বাচনী ইশতেহার। আমি নির্বাচনী ইশতেহারে প্রায় ১৩ টি বিষয় জি, তুলে ধরেছি। তো এই নির্বাচনী ইশতেহারটা মানুষের মনে দাগ কেটেছে। এখন মানুষ আমাকে কেন নির্বাচন করবে? আমি আমার যে প্ল্যানিংটা মানুষের সামনে উপস্থাপন করেছি, বিশেষ করে আমাদের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আমি কথা বলেছি। আমি কথা বলেছি যে মানুষের সম্পর্ক যেটা সবথেকে যে জিনিসটা নিয়ে আমি কাজ করতে বেশি আগ্রহী সেটি হচ্ছে আমরা একটা সময় বড় হয়েছি যখন মানুষের সাথে সবার সাথে সবার একটা গুড রিলেশন ছিল। যেমন বয়স্কদের সাথে কম বয়সীদের, মাঝ বয়সীদের সাথে কিংবা ছোটদের সাথে এখন এটা একটা বাটা পড়েছে। তো আমি এই সম্পর্কটা নিয়ে কাজ করতে চাই যেটা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন বিকেলবেলা আমাদের মুরব্বিয়ানদের বসার কোনো জায়গা থাকে না। বিশেষ করে নামাজের পর হোটেলে চা খেতে গেলে ওইখানে বসার জায়গা থাকে না হোটেলগুলোতে। জি, আমি আমাদের একটা লাইব্রেরির মতো করে উনাদের জন্য একটা বসার জায়গা করে দিতে চাই এবং ওইখানে আমরা যুব সমাজ কিংবা মুরব্বিয়ান মিলে মিটিং করব, কথা বলবো, নিজেদের অবসর সময় কাটাবো। এরকম একটা স্থান করে দিতে চাই। আমার ইশতেহারে এই বিষয়টা মানুষকে আকৃষ্ট করেছে। তারপর আকৃষ্ট করেছে যুব সমাজকে নিয়ে কাজ করতে চাই। যেমন আমি আইসিটি তে যেহেতু আপনি জানেন আমি একজন আইসিটি অ্যাম্বাসিডর। এটুআই এর সাথে সম্পৃক্ত আছি এবং আমি বাংলাদেশের লিস্টেড একজন ফ্রিল্যান্সার। তো আমি এই বিষয়গুলো চেষ্টা করব যে বিভিন্ন আইসিটি ট্রেনিং এ যুবকদের সম্পৃক্ত করা, পাশাপাশি তাদের ফ্রিল্যান্সিং এ উদ্বুদ্ধ করা এবং তাদের ফ্রিল্যান্সিং এ আমরা ট্রেনিং করানো। এই বিষয়গুলো যেহেতু আমি সরাসরিভাবে জড়িত, এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই। আমি চাই আমার এলাকায় যেন কোনো যুবক বেকার না থাকে। তার পাশাপাশি যেহেতু জি, আমি বিভিন্ন ধরেন আপনি জানেন শিক্ষার সাথে জড়িত তো বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা আমার মাধ্যমে হতে পারে। এই বিষয়গুলো মানুষকে আকৃষ্ট করেছে। আকৃষ্ট করেছে মানুষ আমি বলেছি যে বিধবা, অসহায় নারীদের বিভিন্ন ভাতাসহ যত ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি যে দারিদ্র কিংবা অসহায় যে মেয়ে লোক আছেন উনাদের পড়াশোনার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দেয়া প্রয়োজন সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব। এই যে বিষয়গুলো ব্যতিক্রমী মানুষ বলতেছে যে এই যে আমার চিন্তা ভাবনা এগুলো খুবই ব্যতিক্রমী। এবং আমি ধরেন আরেকটা জিনিস মানুষের জি, খুব আকর্ষণীয়ভাবে মানুষ যেটা গ্রহণ করছে সেটা হচ্ছে যে আমি বলেছি ছোট রাস্তার জন্য আমি সিএনজি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। তো সেটা আমাকে মানুষ প্রশ্ন করে যে এই কিভাবে বিষয়টি আপনি আমি করবেন? আপনার কাছে পরে এই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইবো। এই বিষয়টি নিয়ে আমরা একটু জি, অন্যরকম আলোচনা করব। যদি আপনি এই প্রশ্নটির জি, উত্তর দিতেন। আমি আপনার জি, নির্বাচনী যে ইশতেহার আপনি দিয়েছেন, সেটি অবশ্য আমি জি, দেখে যে আমার নজরে এসেছে, সেই বিষয়টি নিয়ে আমরা জি। একটু পরে আলোচনা করব। আচ্ছা। তো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো মানুষকে খুবই আকৃষ্ট করেছে আমার নির্বাচনী ইশতেহার।
এবং মানুষ যেটা বলতেছে যে ধরেন যেহেতু আমি শিক্ষক মানুষ, সবার সাথে একটা ভালো জি, সম্পর্ক, পাশাপাশি বাচ্চাদের সাথে কাজ করতে গিয়ে মানুষের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, কথা বলার ধরন জি, কিংবা মানুষের সাথে মেশার ধরন, এটা মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং সবাই আমাকে ভালোবাসতেছেন। কারো বাসায় গেলে অন্তত এক গ্লাস পানি না খেয়ে যে আমি আসতে পারি না। তো আমাকে আপনি বলতে পারেন এটা যে আমি চা খেতে, খেতে অনেক সময় আমার কষ্ট হয়ে যায় সেটা হজম করা। তো এভাবেই আমার নির্বাচনী প্রচারণা চলছে। মানুষ ভালোবেসে ঘরে বসায়, কথা বলে, সময় দেয় জি। এবং মানুষ মানে চমৎকারভাবে আমার আমার সবথেকে ভালো লাগছে যেটা মানুষ আমাকে গ্রহণ করেছে, সেটাই আমার জীবনের সবথেকে বড় অর্জন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য পরিষ্কার। জনাব রেজাউল ইসলাম, আমরা এখন আপনার নির্বাচনী ইশতেহার নিয়ে কিছু বিষয় জানতে চাচ্ছি, যার মাধ্যমে হয়তো সাধারণ দর্শক অর্থাৎ আপনার ২৯ নম্বর ওয়ার্ডে যারা ভোটার আছেন, তারা হয়তো এই বিষয়টি সম্পর্কে আরো একটু বৃহত্তর আকারে পরিষ্কার হবেন এই প্রশ্নটি এবং পাশাপাশি আপনার প্রশ্নটির পক্ষান্তরে আপনার উত্তরের মাধ্যমে। তো একজন নির্বাচন প্রতিদ্বন্দ্বী যখন তিনি নির্বাচন করেন, তখন আমরা জানি সাধারণত একটি ইশতেহার তিনি প্রকাশ করেন। সেটির কোনো ব্যত্যয় হয়নি, আপনিও তা করেছেন। এবং আপনার ইশতেহারে আমার কাছে খুবই মানে একটু অন্যরকম লেগেছে যে বিষয়টি। আপনি বলেছেন যে সিএনজি ছোট রাস্তার জন্য সিএনজি চালু করবেন। পাশাপাশি অ্যাম্বুলেন্স এবং আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন যে সিসি ক্যামেরার আওতায় আপনার ওয়ার্ডকে আপনি আওতাভুক্ত করবেন। পাশাপাশি নৈশ প্রহরী আপনি নিয়োগ করবেন। এখন আমি যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি কি নির্বাচনী ইশতেহার দেওয়ার জন্য এটি দিয়েছেন, নাকি আদৌ কি এগুলো সম্ভব? এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন। ধন্যবাদ সুমন সাহেব। চমৎকার প্রশ্ন করছেন। তো কথা হচ্ছে যে দেখেন মানুষ কিন্তু কাজের মানুষকে বেছেই নেয়। আর মানুষ কাজের মানুষকেই পছন্দ করে। আপনাকে একটা উদাহরণ দিলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আমি জি, কি শুধু ইশতেহার দিয়েছি কিংবা কাজ জি, করতেছি কিনা। করোনাকালীন সময়ে আপনারা জি, জানেন জি, যে সারা বাংলাদেশের মানুষ অক্সিজেন সংকটে ভুগতেছিল। তো ওই সময় আমরা কয়েকজন মিলে আমরা ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করি। ফ্রি অক্সিজেন সার্ভিস অনেকেই চালু জি, করেছেন। কিন্তু সবথেকে ভয়ের বিষয় যেটা ছিল কে নিয়ে যাবে করোনা রোগীর পাশে অক্সিজেন সিলিন্ডার কিংবা উনার নাকে কে লাগিয়ে দিবেন। তো আমরা আসলে বলতে পারেন যে আমি একজন সরাসরি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষের বাসায় বাসায় গিয়েছি। করোনা রোগীর নাকে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে জনাব অক্সিজেনের রেজাউল ইসলাম, নলটা লাগিয়ে জ- দিয়েছি। জি, জনাব রেজাউল ইসলাম, আমি অত্যন্ত দুঃখিত, আপনাকে একটু থামাতে হচ্ছে। সেটি হচ্ছে, একজন জি। দর্শক প্রশ্ন করেছেন, রাইসুল ইসলাম। তিনি জানতে চাচ্ছেন, তরুণ প্রজন্মের জন্য খুবই ভালো মনে হচ্ছে, উনি সিলেটের কোন ওয়ার্ডে নির্বাচন করছেন। রাইসুল ইসলাম, আপনার জন্য জানাচ্ছি যে উনি সিলেট সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকজন জানাচ্ছেন, হুসাইন আহমদ সানি, সিলেটে বৃষ্টি হলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, এটার ব্যবস্থা কে নিবে? অসংখ্য ধন্যবাদ হুসাইন আহমদ সানি ভাই। আপনার এই প্রশ্নটি নিয়ে আমরা একটু পর আলোচনা করব। রেজাউল ইসলাম, যদি আপনার বক্তব্য দিতেন। আচ্ছা। জনাব তো রেজাউল ইসলাম, আমাকে আমি কি শুনতে পাচ্ছেন? যেটা বলছিলাম, জি, জি শুনতে পাচ্ছি। আমি যেটা আচ্ছা। বলছিলাম যে ওই অক্সিজেন সিলিন্ডার নিয়ে জি, কিন্তু আমি সরাসরি মানুষের কাছে গিয়েছি এবং এই জিনিসটা মানুষ মনে রেখেছে। আমি যখন নির্বাচনী ইশতেহারে সিএনজি অ্যাম্বুলেন্সের কথা বলেছি, আ কিংবা অন্যান্য যে বিষয়গুলো তুলে ধরেছি, মানুষ বিশ্বাস করেছে এটা আমাদের দ্বারা সম্ভব। করোনাকালীন সময়ে আমি অক্সিজেন জি, সিলিন্ডার নিয়ে মানুষের ঘরে গিয়েছি। আমাদের টিম কাজ করেছে। তো আমাদের ভিতরে কোনো মৃত্যু ভয়, আপনাকে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই যে আমি যখন জনসেবায় ছোটবেলা থেকেই নিয়োজিত হয়েছি, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি মৃত্যু যেকোনো সময় চলে আসতে পারে। সেটার জন্য সবসময় প্রস্তুত থাকি। জি, জি, তো এজন্য জি, আমি চাই যে আমার জীবনের জন্য যেই সময়টা আমি খুঁজে পাই এখানের জন্য আমি আ একটি ভালো কাজ করে যেতে পারি। প্রতিদিন যেন জি, আমার অন্তত আমার জীবনে একটি ভালো কাজ থাকে। এটা থেকেই আসলে মূলত আমি বিভিন্ন বিষয়ে কাজ করে যাই, করে থাকি এবং করে যাবো। তা আমার নির্বাচনী যে জি, ইশতেহারগুলো আছে, সেগুলো আমার জীবনের সাথে সম্পৃক্ত। মানুষ জানে যে আমি কাজ করি। আমি কাজ করতে পছন্দ করি এবং আমি এই যে কাজের মানুষ, আমি একটা কবিতা আমার জীবনে আ খুব ছোটবেলায় যখন পড়েছিলাম সেটাই আমি আমার অন্তরে গেঁথে নিয়েছি। সেটা হচ্ছে আপনারও মনে হবে আপনি ছোটবেলায় আপনিও পড়েছেন। যে আমাদের দেশই হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে জি, বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপন। এটা যখন আমি পড়েছিলাম তখন থেকেই আমি চিন্তা করেছিলাম যে আমি যেন আমার জীবনে এমন একজন মানুষ হই যে শুধুমাত্র কথায় না তার কাজে এই বিষয়গুলা মানে ফুটিয়ে তুলতে পারে। আপনি যদি আমার Facebook প্রোফাইল আজকে দেখেন, দেখবেন আমি ২ টা জায়গায় লাইভ জি, করেছি এবং সেখানে পানিতে নেমে মানুষের ঘরে গিয়ে দেখেছি মানুষের অবস্থা কি। ২ দিনের টানা বৃষ্টিতে জি। আমাদের এলাকার আমার নির্বাচনী এলাকায় ঘরে মানুষের ঘন্টা পানি, হাঁটু পানি হয়ে গেছে। রাস্তাতে কোমর পানি হয়ে গেছে। এই বিষয়গুলো আমি মানুষকে তুলে ধরেছি আচ্ছা, যে আমাদের কিভাবে জি।
এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আমি আপনাকে একটু থামাতে হচ্ছে। এই বিষয়টা আসলে খুব কাকতালীয় এবং জনগণের মধ্যে একটি কৌতূহল কাজ করে থাকে। সেটি হচ্ছে আমরা যখন বাংলাদেশের প্রেক্ষাপটে যখন কোনো নির্বাচন আসে, যেটিকে আমরা বলতে পারি স্থানীয় নির্বাচন, পৌরসভা বা মেয়র নির্বাচন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি দেখা যায় যে জনগণকে আপনি কিন্তু এটাকে আসলে জানি না যদি এই শব্দ ব্যবহার করলে কতটুকু পরিশুদ্ধ হবে। যে মানুষকে একরকম বন্দি করতে বা জিম্মি করে প্রার্থীরা, যেটি হচ্ছে এরকম মানুষ কি চায় সেই বিষয়টাই কিন্তু তারা প্রচার করে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখন আমি বিদ্যুতের সয়লাভ করে দেব, সিলেটের ড্রেন সিস্টেমকে আমরা বিশ্বের উন্নত দেশের মতো করে ফেলবো, জলাবদ্ধতা নিষ্কাশন করে ফেলবো। এই বিষয়গুলো শুধু একজন দুজন প্রার্থী যে বলছেন সাধারণ ভোটারদের কাছে, বিষয়টি তারা প্রত্যেক প্রার্থী একই মুখরোচক শব্দ তারা বলে যাচ্ছেন। এটি কি কোনো নির্বাচনী কৌশল? এটি কি সম্ভব? বা আপনার এলাকায় আপনি এবং পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে এখন রাখতে চাই। এখন আমাদের একজন দর্শক আমজাদ রহমান আপনাকে বলেছেন, খুব কাছ থেকে চিনেন এবং তিনি জানেন আপনি একজন গুণী ব্যক্তি। আপনি কিন্তু ১ মিনিটে ধন্যবাদ। আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে আপনার নির্বাচনী ইশতেহার। আপনি সমস্ত ইশতেহার, যেহেতু আমরা অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি, খুব বেশি বলার প্রয়োজন নেই। ২ মিনিটে যদি আপনার ইশতেহারটা বলতেন এবং পাশাপাশি এই যে প্রশ্নটি আমি এখন করলাম যে জনগণ ভোট দেওয়ার জন্য কি আপনারা এই কথাগুলো বলেন? এই কথাগুলো কি আসলেও বাস্তবসম্মত বা এই কাজগুলো কি করা সম্ভব? কেননা বিগত ১০-১৫ বছর থেকে যখনই নির্বাচন আসছে, প্রত্যেক প্রার্থী বলছেন আমি জলাবদ্ধতা নিষ্কাশন করব, সিলেট সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, বিদ্যুতের সয়লাভ করে দিব। কিন্তু আসলে তো বাস্তবতা অন্য কথা বলছে। আচ্ছা, কথা হচ্ছে যে আপনি 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 একজন ভোটার। মনে করেন আপনি একজন ভোটার। আপনাকে বেছে নিতে হবে কে কাজের মানুষ, কে জি, কথার মানুষ। আমি আপনাকে জি, আগেই বলেছি। আপনাকে কাজের মানুষ, যে আমরা যেটা করি টাকার বিনিময়ে ভোট দিয়ে অন্যকে নির্বাচিত করি। যোগ্য জি, মানুষকে রেখে অনেক জায়গায় আমরা যার যোগ্য মানে যার কাজ করার সামর্থ্য নাই, টাকা আছে, তার কাছে টাকার কাছে বিক্রি হয়ে যায়। এরকম সিদ্ধান্ত যদি জনগণ নেয়, আমার মনে হয় জনগণ ভোগান্তিতেই পড়ে সবথেকে বেশি। তো এক্ষেত্রে যারা জ্ঞানীগুণী আছেন, আপনারা যারা ভোটার, আপনারা হচ্ছেন অভিভাবক, কিংবা আপনি হচ্ছেন আপনার ভোটের মালিক। আপনার আমানত আপনি কাকে দেবেন? আপনি যদি ঠিক, মনে করেন আমি যোগ্য, অবশ্যই দেবেন। এবং আমি যে নির্বাচনী ইশতেহার দিয়েছি, কিংবা ওই যে আপনি যেটা বললেন যে পানি নিষ্কাশন হয়ে যাবে, এটা কিন্তু একদিনের বিষয় না। এটা এটা যদি কেউ বলে যে আমি নির্বাচিত হয়ে ১ মাসের ভিতরে সিলেটের পানির সমস্যার সমাধান করে ফেলবো, এরকম যদি জি, কেউ বলে, এটা আমি কখনোই বিশ্বাস করব না। এটা হচ্ছে প্ল্যানিং এর বিষয়। আপনি দেখেন জি, জি, ব্রিটিশরা আমাদের ওই যে কিন ব্রিজ করে গিয়েছিল, আজকে থেকে প্রায় ১০০ বছর আগে। কই তাদের তো কিন ব্রিজটা এখনো ভেঙে পড়েনি, জি, কিংবা জি, তাদের কিন ব্রিজে এখনো কোনো নৌকা লাগতেছে না। ১০০ বছর হুম, আগে উঁচু করা সেই কিন ব্রিজটা এখনো আপনার সমান তালে দাঁড়িয়ে আছে। জি, যতই শহর উঁচু হচ্ছে, কিন্তু কিন ব্রিজে কিন্তু কোনো জাহাজ লাগবে না নিচ দিকে গেলে। তারা এতটুকু প্ল্যানিং করে করেছে। এখন জি, সবথেকে যেটা বেশি প্রয়োজন, যে আমাদের পানি নিষ্কাশন করতে হলে ১ম এ প্ল্যানিং করতে হবে যে কিভাবে পানিটা জি, আমাদের কোনো নদীতে ফেলা যায়, কিংবা কোন জায়গায় পানিটা গিয়ে পড়লে আমরা জলাবদ্ধতার মধ্যে পড়বো না। আমাদের যে জি, বক্স ড্রেন গুলা করা হয়েছে পুরো সিলেট সিটি কর্পোরেশনে ছোট, ছোট জি, জালের মতো জায়গা দিয়ে ওইখানে পানি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরে ভাই, এটা জি। তো ইউরোপ না, এটা তো আমেরিকা না, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে বৃষ্টির দেশ। এই এই স্পেশালি সিলেট বাস্তবতা হচ্ছে এই বাস্তবতা অনেকেই বিশ্বাস করতে চান না। ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। হ্যাঁ, আপনি জি, বাস্তবতা স্বীকার করার জন্য। জি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের যে বক্স ড্রেন গুলা করা হয়েছে, এখন আমরা ওই যে বলতেছি আপনি পানি নিষ্কাশন করবেন, কিভাবে করবেন? আপনি মানুষকে হুম, ১ম এ সচেতন করতে হবে যে পলি ব্যাগটা যেন সে রাস্তায় না ফেলে। সে যেন ড্রেনে নিয়ে তার যে ওই যে বাজার মানে ওই যে ঘরের যে ময়লাগুলো আছে সেগুলা জি, ব্যাগে ভরে নিয়ে ড্রেনে না ফেলে। রাস্তায় যেন জি, পলিথিন ব্যাগ না থাকে। পলিথিন ব্যাগই কিন্তু সবথেকে বড় সমস্যা তৈরি করতেছে। পানি নিষ্কাশন হচ্ছে না, সয়লাব হয়ে যাচ্ছে আবর্জনাতে। এই জিনিসগুলাতে মানুষকে আগে সচেতন করতে হবে, কিভাবে পানি নিষ্কাশন করা যায়। মানুষ সচেতন হতে হবে। আমরা ড্রেন গুলা বন্ধ করে দিচ্ছি। আমাদের ১৮ ফুট ২২ ফুটের যে গুফাট গুলা ছিল, যেটাকে বলা হয় গুফাট, কোনো এক সময় ছিল। এই ড্রেন গুলো এখন ৬ ফুট হয়ে গেছে, ৩ ফুট হয়ে গেছে। তাহলে পানি কিভাবে যাবে জি। রে ভাই? এটাগুলা তো বের করতে হবে। কোন জায়গায় কোথায় আটকে আছে। আমরা যে ঘর বানাচ্ছি, দুঃখিত আমরা দর্শক, ড্রেনের আপনাদের ব্যবস্থা না যান্ত্রিক রেখে। কোনো ইন্টারনেটের ত্রুটির জন্য মনে হয় আমাদের তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবার আগে আমাদের একটা প্ল্যানিং প্রয়োজন। আমাদের পানিটা কোথা থেকে কোথায় যাবে, প্রিয় দর্শক, কোথায় আমরা গিয়ে পড়বে। আংশিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের অতিথির হয়তো কোনো রকম ত্রুটির জন্য তাকে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। সাথে থাকুন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে আমরা আবারও শুনতে পাবো। সুমন সাহেব, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন ওকে?
জি, আপনাকে শুনতে পাচ্ছি। জনাব রেজাউল আচ্ছা। ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন জি, দর্শক রিমা জারা তিনি প্রশ্ন করেছেন, জি, যে বিষয়টি জি, কিছুক্ষণ আগে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এবং আপনি অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছেন। আবারও সেই বিষয়টি ঘুরে ফিরে এই দর্শক জানতে চাচ্ছেন যে আমাদের দেশের বাস্তবতা হচ্ছে, আপনি যদি কোনো নির্বাচনে প্রার্থিতা হন বা আপনি নির্বাচিত হয়ে গেছেন বা আপনি কোনো আ আ কোনো ক্ষেত্রে আপনি দায়িত্বশীলতার ভূমিকা পালন করছেন। অনেক ক্ষেত্রে যেটি আসলে কিন্তু দিন শেষে এই বাস্তবতাটা কিন্তু মেনে নিতে হবে। একজন সু আ বিবেকবান বা একজন সুস্থ নাগরিক হিসাবে এই বিষয়টি মেনে নিতে হবে। যেটি হচ্ছে, উনি জানতে চাচ্ছেন যে আপনি নির্বাচিত হলে মেয়েদের সাথে কতটুকু সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারবেন? কেননা তিনি বিষয়টি এরকমভাবে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক অর্থাৎ কোন সংগঠনে যদি একে অন্যের সাথে আ সমন্বয় না থাকে তাহলে অনেক ক্ষেত্রে আ একজন নির্বাচিত প্রার্থী একজন মেয়েদের বা অন্য কর্মকর্তার সাথে কাজ করার অনেক বিভ্রাট থাকতে পারে। যেহেতু আপনি আপনার বক্তব্য পরিষ্কার করেছেন যে আপনি কোনো রাজনৈতিক সংগঠনে পরিচিত না বা আপনি সামাজিক একজন মানুষ এবং সমাজ সেবা করতে যাচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আপনি কি কাজ করতে পারবেন? যেহেতু আপনি রাজনৈতিক কোনো বলয়ে নির্বাচন করছেন না। দেখুন, কাজের মানুষকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। না হলে জি, আমাদের এই মানে আমাদের সিলেটের মেয়র যিনি আরিফুল হক চৌধুরী ছিলেন, তিনি হুম, আওয়ামী লীগের সময়ে কিন্তু ১০ বছর টানা কাজ করে গেছেন এই সিলেটে। যদি কাজের মানুষ না হতেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনাকে সুযোগ করে দিতেন না। কিংবা আমাদের সাবেক অর্থমন্ত্রী উনাকে সুযোগ করে দিতেন না। কাজের হুম, মানুষকে সবাই পছন্দ করে। আমি যদি হুম, কাজ করি, মেয়র সাহেব যিনি হন, জি, এখন আনোয়ার জামান হতে পারেন কিংবা অন্য কেউ হতে পারেন। যিনি জি, হবেন উনার সাথে কাজ করার এবিলিটি আমি মনে করি আমার 100% আছে। আমি যদি প্রশ্ন করার এবিলিটি থাকে, আমি যদি উনার সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলার এবিলিটি থাকে এবং উনার কাছ থেকে নিয়ে আসার এবিলিটি থাকে আমার যুক্তির মাধ্যমে, আমার নিজস্ব যোগ্যতার মাধ্যমে, তাহলে কেন উনি আমাকে দিবেন না? জি। আমি তো অসংখ্য আমার ধন্যবাদ। জনগণের নিয়ে কাজ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বিষয়টা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যেটি অবশ্য সেজুল হুসাইন তিনিও জানতে চাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য আসলে বলা যায় না। অনেক প্রার্থী তারা কিন্তু সন্দিহান আছেন যে সুস্থ ভোট নিয়ে। আপনার কি এই ব্যাপারে কোনো সন্দিহান আছে? অর্থাৎ সুষ্ঠু ভোট নিয়ে আপনি কতটুকু বিশ্বাস বা আপনি নিজের প্রতি আস্থা রাখতে পারছেন যে সুষ্ঠু ভোট হবে? সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনারা প্রশ্ন করতেছেন। হ্যাঁ, সুন্দর একটি কথা। যদি এটা আ ব্যালটে হতো, হয়তো আমি নিজেও কিছুটা সন্দিহান থাকতাম। জি, যেহেতু ইলেকশনটা ইভিএম এ হচ্ছে এবং জি, আপনি জানেন যেহেতু আমি শিক্ষক, আমি ৫ টা নির্বাচনে অ্যা অ্যা সহকারী প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেছি। তো আমাদের জি, যেটা করতে হয়, একজন ভোটার ভোট দিতে আসলে তাকে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে শনাক্ত করতে হয় এবং জি, উনি গোপন কক্ষে গিয়ে উনার ভোটটি নিজেই প্রয়োগ করে থাকেন। তো এক্ষেত্রে জি, কোন ধরনের কারচুপির কোন সুযোগ নেই। এজন্য আমি অনেকটা নিশ্চিত যে সুষ্ঠু ভোট হবে 100% এবং জি। এই ক্ষেত্রে আমার চান্সটা সবথেকে বেশি। কারণ আমি বিশ্বাস করি যদি সুষ্ঠু ইলেকশন হয় মানুষ আমাকে অবশ্যই মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। এটা আমার অসং মনের বিশ্বাস, এটা আমার মায়ের বিশ্বাস, এটা মানুষের বিশ্বাস। আমারও চাই যেন প্রতিটি নাগরিক তার যে ভোট সেটি নিরাপদ এবং নিশ্চিতভাবে সেই ভোটটি প্রদান করতে পারে। আমরাও সেই আশাবাদী। শেষ করব অনুষ্ঠান। আমরা কিন্তু আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম এবং একজন দর্শক জানতে চেয়েছিলেন। যদিও আমরা বিষয়টি থেকে একটু অন্য পথে চলে এসেছি, অন্যদিকে চলে এসেছি। একদম শেষে ২ মিনিটে যদি আপনি আপনার নির্বাচনী ইশতেহার কি সেটি বলতেন। পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? এটি দেওয়ার পর আমরা আসলে অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। আচ্ছা। ধন্যবাদ সুমন সাহেব। আমার নির্বাচনী ইশতেহারগুলো আমি একটু পড়ে যাই। আপনারা একটু শুনে নিতে পারেন। যে জি, আমি ১ম যেটা ইশতেহারের ১ম ১ নাম্বারে যেটা রেখেছি সেটা হচ্ছে জি, সব ধরনের নাগরিক সেবা জনগণের দুর্গারায় পৌঁছে দেয়া। জি, অবকাঠামোগত উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে জি, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট ও ড্রেনেজ উন্নয়ন। জি, ২ নম্বরে আমি যেটা রেখেছি, নির্ভুল ভোগান্তিহীন জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা। জি, আপনার দায়িত্ব হচ্ছে আপনি আবেদন করবেন আর আপনার সনদটি ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। জি, শিক্ষার মান উন্নয়ন ও দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তিমূলক কর্মসূচি গ্রহণ। জি, ৩ নম্বরে আমি যেটা রেখেছি সেটি হচ্ছে ছোট রাস্তার জন্য জরুরি ভিত্তিতে সিএনজি অ্যাম্বুলেন্স চালু। জি, এরপর হচ্ছে সম্পূর্ণ ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনা ও নৈশ প্রহরী নিয়োগ। জি, ৪ নম্বরে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে মুরব্বিয়ান ও যুব সমাজের মধ্যে ভালোবাসাপূর্ণ সম্পর্ক স্থাপনের নিমিত্তে বিভিন্ন সভা, সেমিনার ও গ্রাম্য অনুষ্ঠান আয়োজন। জি, তারপর হচ্ছে যুব সমাজকে আইসিটি তে দক্ষ করতে এবং ফ্রিল্যান্সিং এ যুক্ত করতে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা। জি,
5 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে বিধবা ও স্বামী পরিত্যক্ত ও অসহায় নারীগণকে সার্বিক সুযোগ সুবিধা প্রদান জি। এবং আমাদের যুব সমাজের জন্য বিভিন্ন ধরনের ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন আমার ওয়ার্ডের ভিতরে। জি। 6 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ওয়ার্ডের সকল মসজিদের ইমামদের জন্য সম্মানী ভাতা চালু, সেটা আমার ওয়ার্ডের আমার দায়িত্বে আমি চালু করবো ইনশাল্লাহ। জি। তারপর হচ্ছে ওয়ার্ডে বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে বাড়ি ভিত্তিক, মানে আমি একটি বাড়িতে ধরেন 5টি পরিবার আছে, সেখানে আমি বাড়ি ভিত্তিক গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করব। 7 নম্বরে আমি জি। যেটা রেখেছি সেটা হচ্ছে বিধবা স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীগণকে সার্বিক সুযোগ সুবিধা প্রদান, জি। দরিদ্র অসহায় মেয়েদের সার্বিক সহযোগিতা প্রদান। 8 নম্বর হচ্ছে নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস, দুর্নীতি, জুয়া ও মাদকমুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ে তোলা এবং সর্বশেষে আমি যেটা দিয়ে শেষ করেছি সেটি হচ্ছে ধর্মীয় অনুভূতির প্রতি আমি শ্রদ্ধাশীল। অসংখ্য ধন্যবাদ। এটি এবং আমি সর্বশেষে আমার ভোটারদের উদ্দেশ্যে আমি যেটি বলবো যে জি। আমাদের ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হচ্ছেন 9 জন। জি। আপনারা প্রত্যেকের সম্পর্কে খোঁজখবর নেন, প্রত্যেকের সম্পর্কে জানেন, মানুষ কেমন, উনার যোগ্যতা কেমন, উনি আসলে নির্বাচিত হলে আমাদের জন্য কতটুকু করতে পারবেন, যেহেতু আমি নিজেও একজন ভোটার এই নির্বাচনী এলাকার। তো জি। আমরা এমন একজন মানুষকে যেন বাছাই করে নেই যার যোগ্যতা আছে আমাদেরকে সেবা করার, আমাদের জি। একজন কর্মী হিসাবে সে যেন সবগুলো কাজ করে যেতে পারে। এক্ষেত্রে যদি আপনাদের পছন্দের তালিকায় আমি থেকে থাকি, অবশ্যই আপনারা আমাকে মূল্যায়ন করবেন। আর আপনারা যদি মনে করেন আমার থেকে আরো যোগ্য মানুষ আছে যে আপনাদেরকে আমার থেকে বেশি সেবা দিতে পারবে, প্রয়োজনে তাকে ভোটের মাধ্যমে নির্বাচন করবেন, আমি সেক্ষেত্রে অবশ্যই সন্তুষ্ট থাকবো। এবং আমি আপনাদেরকে এটা কথা মানে নিশ্চিত ভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে 21শে জুন নির্বাচনে নির্বাচিত করবেন। আর যদি আমি নির্বাচিত নাও হই, তাহলে এই 21 জুনের ভোটের পর যিনি নির্বাচিত হবেন তার সাথে সার্বিকভাবে সহযোগিতা করে যাবে বলে আমি বিশ্বাস রাখি। আর আমি সবার দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি অবশ্যই এই ওয়ার্ডের একজন কাউন্সিলর নির্বাচিত হব। অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল ইসলাম। প্রিয় দর্শক, হয়তো প্রার্থীরা আপনাদের দ্বার প্রান্তে গেছেন, আপনাদের কাছে উনাদের যে নির্বাচনী ইশতেহার বা উনারা নির্বাচিত হলে কি করবেন সেই বিষয়গুলো প্রত্যেক প্রার্থী নিজ নিজ জায়গা থেকে তুলে ধরেছেন। কিন্তু অসংখ্য দর্শক, শুধু দর্শক নাই, দর্শক যারা এই মুহূর্তে দেখছেন অনেক হয়তো ভোটার আছেন আপনার 29 নম্বর ওয়ার্ডে সিলেট সিটি কর্পোরেশনের। আপনাদের হয়তো অনেক রকম প্রশ্ন ছিল, অনেক কিছু জানতে চেষ্টা করেছিলেন। হয়তো আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনাদের অজানা বা আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো প্রার্থীর বক্তব্যের মাধ্যমে তুলে ধরার। আশা করি আপনারা সেই বিষয়গুলো পরিষ্কার হয়েছেন এবং আমরা চাই প্রত্যেকটি ভোটার যেন নিশ্চিত এবং নিরাপদভাবে নিজেদের ভোট প্রদান করেন এবং যিনি প্রার্থী নির্বাচিত হন তিনি যেন সমাজ, দেশ এবং মানুষের কল্যাণে কাজ করেন। অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল ইসলাম আমাদেরকে ব্যস্ত সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে বেছে নেওয়ার জন্য। অসংখ্য